পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। আসিফ বাবার কথায় পাত্তা না দিয়ে বলল, এত কিছু বোঝার সময় নেই আমার, গত 1 বছর ধরে আরশি আমার শিকার। কিন্তু আরিফ সাহেব ছেলেকে কিছু না বলে আমার দিকে চেয়ে বলল, আমাদের ক্ষমা করে দিও মা, তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমরা, তুমি এখন এখান থেকে চলে যাও, কেউ কিছু করবে না তোমায়। বাঁচার পথ পেয়ে আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি ছুটে বাড়ির পেছনের দিকটায় চলে গেলাম। বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে। আসিফ রাগ সামলাতে না পেরে বাবার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। বিশ্রী ভাষায় গালাগালি করতে শুরু করলো। আসিফ একটা গালি দিয়ে বলল, সামান্য একটা বিষয় হ্যান্ডেল করতে পারিস না তুই? ছেলের এমন ব্যবহারে নিচে পড়ে থম মেরে তাকিয়ে আছে আরিফ সাহেব। রাগে কটমট করতে করতে বিছানায় বসে পড়ে আসিফ। আমি বাড়ির পিছনে এসে দেখি একটা গাছের আড়ালে চুপচাপ বসে আছে সাবিহা। সারা শরীর ভেজা, থরথর করে কাঁপছে সে। ঝড় একটু আগে থেকে নেমেছে, গাছের পাতা চুয়ে পানি পড়ছে টপ টপ করে। সাবিহার হাত ধরে দেখলাম সারা শরীর গরম হয়ে আছে, থাকবেই না পুরোটা ঝড়ে ভিজেছে সে। আমি সাবিহাকে ধরে তুললাম। সে কাপা গলায় বলল, তোর কিছু হয়নি তো? ওরা কিছু করেনি তো তোকে? আরশি বলল, না কিচ্ছু করেনি। সাবিহা বলল, কিভাবে বের হলি? আরশি বলল, পরে বলবো তোকে, এখন এখানে থাকা ঠিক হবে না, চল দ্রুত। সাবিহাকে ধরে ধরে অন্ধকারে মিলিয়ে গেলাম আমরা দুজন। মেয়েটা না থাকলে হয়তো আজ অনেক কিছুই হয়ে যেত আমার। একটু হাঁটতেই মেন রোড দেখতে পেলাম। এদিকে সাবিহা প্রায় অজ্ঞান হওয়ার অবস্থায়, তবুও তাকে ধরে অনেক কষ্টে মেন রোডে গিয়ে দাঁড়ালাম। গাড়ি তেমন চোখে পড়ছে না, ভেবে পাচ্ছি না কিভাবে যাব। এদিকের রাস্তাঘাট কিছুই চিনি না। সাবিহার হাতের মুঠোয় আমার ফোনটা এখনো আছে, বাকি সব কোথায় ফেলে এসেছে কে জানে। একটু আশার আলো দেখতে পেলাম আমি, কিন্তু ফোনটা হাতে নিয়েই সেই আশাটাও হাওয়ায় মিলিয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি বন্ধ হয়ে আছে। একটা শ্বাস নিলাম আমি। এখন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। লাইফে কখনো ভাবতেও পারিনি সৃষ্টিকর্তা কখনো আমায় এমন পরীক্ষায় ফেলবে। কিছুক্ষণ পর একটা কার এসে দাঁড়ায় আমাদের সামনে। ভয়ে বুকটা আবারও ধুকধুক করতে লাগলো। ওরা আবার এসেছে কিনা, কিন্তু গ্লাস নামাতেই দেখলাম ওরা কেউ না, অপরিচিত একটা ছেলে। মাথায় হুডি আর মুখে মাস্ক পরায়, চেনা যাচ্ছে না তাকে। হাতের কবজিতে ব্যান্ডেজ করা। ছেলেটা বলল, গাড়িতে উঠুন, ভয় পাবেন না, আপনাকে চিনি আমি, আরফিন স্যারের মেয়ে আপনি। বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন, গাড়িতে উঠে বসুন, বাড়িতে ড্রপ করে দিচ্ছি আপনাদের। তবুও আমার ভয় কাটছে না। অপরিচিত ছেলে, অপরিচিত কণ্ঠস্বর। ছেলেটা আবারও বলল, ভয় পাবেন না, নির্ভয়ে উঠতে পারেন। আর আপনার বান্ধবীর অবস্থা তো খুবই খারাপ, হয়তো আবারও বৃষ্টি আসতে পারে। আমি বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিলাম। কপালে যা আছে তাই হবে আজ। সাবিহাকে ধরে গাড়িতে বসিয়ে দিলাম, আর আমিও উঠে বসলাম। আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে চলে গেল ছেলেটা। এতক্ষণে ভয়টা একটু কাটলো আমার। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম মোটেও এতটা খারাপ না, তবে ছেলেটাকে তাও বুঝতে পারছি না। যাই হোক, এত ভাবার সময় নেই আমার। সাবিহাকে ধরে ধরে বাসার ভেতরে নিয়ে গেলাম আমি। দেখি বাবা মা বসে আছে ভেতরে। আমাকে দেখেই তারা দৌড়ে আমার কাছে এসে বলল, ঠিক আছিস তো মা, কিছু হয়নি তো তোর? তোমাদের পরে সব বলছি মা, আগে সাবিহাকে রুমে নিয়ে যাও, আমি জামা নিয়ে আসছি তার জন্য। সাবিহাকে নিয়ে খালি রুমটায় চলে গেল মা। আমি আমার রুমের দিকে হাঁটা ধরলাম। রুমে আসতেই আরো অবাক হলাম আমি। ফ্লোরে 2 পা ছড়িয়ে খাটের উপর বসে আছে হৃদ ভাই। আমি চুপচাপ অপরাধীর ন্যায় মাথা নিচু করে তার কাছে এগিয়ে যেতেই সে উঠে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। ফ্লোরে